আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। অবশেষে গতকাল সিঙ্গাপুরে উসমান হাদিকে মৃত ঘোষণা করা হয়েছে, যদিও তার ব্রেন ডেথ হয়েছিল আরো আগেই। কারা উসমান হাদিকে হত্যা করেছে? গত শুক্রবার 12ই ডিসেম্বর জুমার নামাজের পরে গুলিবিদ্ধ হবার পর থেকে আমরা বেশ কিছু ট্রেন্ড লক্ষ্য করেছি। 2 ঘন্টার মধ্যেই একটা হাইপোথিসিস এলো যে বিএনপির নেতা মির্জা আব্বাস তার সংসদীয় আসনে জয় নির্বিঘ্ন করার জন্য এই ওসমান হাদিকে হত্যা করেছে। এবং মির্জা আব্বাস যখন হাসপাতালে ওসমান হাদিকে দেখতে যায় তখন তাকে অপদস্থ করা হয়। ঠিক পাশাপাশি আরেকটা হাইপোথিসিস আমরা দেখতে পেলাম যে ওসমান হাদিকে হত্যা করে হত্যাকারী ভারতে চলে গেছে। এদিকে বিজিবি বলছে তারা বর্ডার হাইলি মনিটর করেছে, এর মধ্যে দিয়ে কিভাবে পালিয়ে গেল। যা হোক, এই ভারত যাওয়ার একটা হাইপোথিসিস শুনছি, মির্জা আব্বাসের হাইপোথিসিসটা এখন খুব একটা শুনছি না। কিন্তু গতকাল থেকে তার মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকে যেভাবে সারা দেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে, তাতে অনেকেই মনে করছেন যে আসলে ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল বাংলাদেশেরই একটি অংশ, যারা আজকে ওসমান হাদির মৃত্যুর পরে প্রতিবাদের নামে এই নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে। অর্থাৎ যারাই ওসমান হাদিকে হত্যা করেছে তারাই আবার ওসমান হাদির মৃত্যুর পরে প্রতিবাদ করে তাদের অন্য অন্য হিডেন এজেন্ডা বাস্তবায়ন করছে। এটি ভাববার অনেকগুলো কারণ আছে। কারণ এই প্রথমেই বলছি যে তারা এই সংঘবদ্ধভাবে তারা প্রথম আলো এবং ডেইলি স্টার ভবন জ্বালিয়ে দিয়েছে। অথচ এই প্রথম আলো এবং ডেইলি স্টার শেখ হাসিনার রেজিমের বিদায়ে ব্যাপক ভূমিকা রেখেছিল এবং তারা ইনুস রেজিমের সমর্থক। তারা বিভিন্ন সময়ে ইনুস রেজিমকে প্রকাশ্যে সমর্থন করেছে। একবার ডক্টর ইনুস যখন বলেছিল পদত্যাগ করবে, তখন তো মাহফুজ সাহেব কলামই লিখে ফেললেন যে প্লিজ আপনি রিজাইন করবেন না। তো সেই প্রথম আলো ডেইলি স্টার আজকে পুড়ে গেছে, ছায়ানট পুড়ে গেছে, 32 যেটা এর আগে একাধিকবার ভাঙচুর করা হয়েছে সেটি আবার ভাঙচুর করা হয়েছে গতকাল। তো গতকাল সব মিলিয়ে সারা দেশে 152টা স্থাপনা ভাঙচুর করা হয়েছে এবং নিহত হয়েছে কমপক্ষে 10 জন, তার মধ্যে 5 জন নিহত হয়েছে সাতক্ষীরায়, আর ঢাকা, খুলনা, ময়মনসিংহে নিহত হয়েছে। ময়মনসিংহে আবার একজন দীপু চন্দ্র দাস, সে তার বিরুদ্ধে অভিযোগ হলো ধর্মকে অবমাননা করেছে এবং তাকে কেবল হত্যা করেই ক্ষান্ত হয়নি, তাকে একদম তার লাশ নগ্ন করে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে এই যে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার এই ট্রেন্ডটা আগে আমরা দেখিনি, যেটা শুরু হয়েছে বেসিক্যালি গত বছরের জুলাই আগস্টের এই জঙ্গি অভ্যুত্থানের মধ্য দিয়ে। এখন বাংলাদেশের কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? আমাদের সাংবাদিক নুরুল কবি, নিউ এজ পত্রিকার সম্পাদক, তাকেও রাজপথে শারীরিকভাবে নিগৃহীত করা হয়েছে, হেনস্থা করা হয়েছে। এদিকে গতকাল আমিন বাজারে গান পাউডার সহ বেশ কয়েকজন দুষ্কৃতিকারী গ্রেপ্তার হলে তারা বলেছে যে তারা এই গান পাউডার গুলো পাকিস্তান হাইকমিশনের থেকে পেয়েছে এবং সেটি জানা মাত্রই পাকিস্তান হাইকমিশন থেকে 8 জন জরুরি ভিত্তিতে বাংলাদেশ ত্যাগ করেছে। এবং এই যে সারা দেশ জুড়ে নৈরাজ্য হলো, চিটা এবং খুলনায় ভারতীয় হাইকমিশনের যে কার্যালয়, স্থানীয় কার্যালয়, সেগুলো আক্রান্ত হলো। আজকে আবার শুনছি বারজুমা ঢাকায় যে ভারতীয় দূতাবাস আছে সেটি আক্রান্ত হতে পারে। আবার নানা রকমের এই অনিশ্চয়তার মধ্যে সারা দেশবাসীর মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে। এবং দুঃখজনক হলো যে সারা বাংলাদেশের কোথাও বর্তমানে যে ইউনূস সরকার আছে তাদের কোনো তৎপরতা লক্ষ্য হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউনূস সরকারের পক্ষ থেকে কোনো তৎপরতা আমরা দেখিনি। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর তার মোবাইল অফ করে রেখেছেন, তাকে পাওয়া যাচ্ছে না। এবং ডক্টর ইউনূস কালকে দুপুরবেলায় তার এই ভাষণটা রেকর্ড করেছেন এবং তিনি সবাইকে শান্ত থাকতে বলেছেন। এই শান্ত থাকতে বলে তিনি আসলে ধৈর্য ধরতে বলেছেন, শান্ত থাকতে বলেছেন, এটা বলে আসলে তিনি সবাইকে একটু উস্কে দিয়েছেন। এবং এই যে পুরো ঘটনাগুলো ঘটছে এই সবই পরিকল্পিত। শুরুতেই যেটা বললাম, যারাই ওসমান হাদিকে হত্যা করেছে তারাই আজকে ওসমান হাদির হত্যার প্রতিবাদের মাধ্যমে এই নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। এবং একটু খেয়াল করলেই দেখা যাচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে জঙ্গিরা সর্বত্র তৎপরতা দেখাচ্ছে, এই ভাঙচুর সন্ত্রাসের নেতৃত্ব দিচ্ছে এই জঙ্গিরা এবং এদের সাথে রয়েছে রাজনৈতিক শক্তি জামাত এবং শিবির। এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা 15 দফার দাবির কথাও শুনছি। এই আন্দোলনকারীরা
রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ এবং গ্রেপ্তার, সেনাপ্রধান জেনারেল ওয়াকার খানের পদত্যাগ এবং গ্রেপ্তার, উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ এবং গ্রেপ্তার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলের পদত্যাগ এবং গ্রেপ্তার, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীরের পদত্যাগ এবং গ্রেপ্তার, এবং এরকম আরো 15 দফা তারা দিয়েছে। এবং তারা ভারতীয় রাষ্ট্রদূত প্রণব ভার্মার এবং রয়ের কর্মকর্তাদের গ্রেপ্তার দাবি করেছে। এই 15 দফা দাবি নিয়েও সরকারের মধ্যে আমরা কোনো খেয়াল করছি না। এবং আজকে শুনলাম যে একজন আবার সেনা প্রধান ওয়াকার খানকে এমন বিশ্রী ভাষায় গালাগালি করলো, একটু আপনাদের দেখাচ্ছি। ওয়াকারুজ্জামান শিয়ারের বাচ্চা, ওর যদি কেউ আসে তাকে সহকারে ঢুকে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশে 5ই আগস্টের পরে যা হওয়ার ছিল তা হয় না, শুধু একমাত্র আসিফ নজরুল আর দ্বিতীয় সবচেয়ে 1 নম্বর পার্সন হলো ওয়াকারুজ্জামানের কারণে। দেশের এই পরিস্থিতিতে আজকে 3 বাহিনীর কয়েকজন মিলে একটা বৈঠক করার কথা রয়েছে। আমি জানি না তারা কি করবে, কারণ সেনাবাহিনীর তেমন কোনো তৎপরতা দেখা যায়নি। অনেক পরে তারা প্রথম আলো কারণ বাজারে গিয়েছিল এবং তারা আন্দোলনকারীদের কাছ থেকে 20 মিনিট সময় চেয়ে নিয়েছে যে তারা একটু ভিতরে গিয়ে দেখবে, কারণ প্রথম আলো ডেইলি স্টারের অনেক সাংবাদিক আটকা পড়েছিল এবং তারা ছাদে গিয়ে আশ্রয় নিয়েছিল। তো যাই হোক, তাদের নিরাপদে বের করে আনা হয়েছে। তো এই অবস্থায় এই মুহূর্তে সবাই খুব টেনসড হয়ে আছে যে বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে। কোথাও আমরা কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো তৎপরতা দেখিনি, কোনো স্টেটমেন্টও দেখিনি। বিএনপির 2-1 নেতার সাথে গতকাল এবং আজকে যোগাযোগ করে যেটা জানা গেছে, তাদের সেই একই প্রশ্ন যে বাংলাদেশে আসলে কি হচ্ছে। এবং এই অনিশ্চয়তার মুখে আপনারা জানেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান লন্ডনে গেছেন। তিনি তারেক রহমানের সাথে 1 দফা বৈঠক করেছেন। আজকে আরেক দফা বৈঠক হবে লন্ডন স্থানীয় সময় বিকেল 4:30-এ, এবং সেখানে তাদের মধ্যে কি আলোচনা হবে সেটা জানার সাথে সাথে আমি আপনাদেরকে জানাবো। কিন্তু এই অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশে, যেটি ডক্টর ইউনূসের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে ইতিহাসের অন্যতম সেরা নির্বাচন, সেই নির্বাচনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি দাউ দাউ করে বাংলাদেশ জ্বলছে। আদৌ কি নির্বাচন হবে? এরকম অনিশ্চয়তার মধ্যে তারেক রহমানের দেশে ফেরাটা কি নিরাপদ? তিনি কি আদৌ আসবেন? যদি তারেক রহমান না আসেন, আগামী দিন 12ই ফেব্রুয়ারি কি নির্বাচন হবে? নির্বাচন পিছিয়েও যেতে পারে। আর যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনে ক্ষমতায় আসবে জামাত। এরকমই একটা সর্বশেষ পরিকল্পনা করেছেন ইউনূস। বাংলাদেশের রাজনীতি আসলে প্রতিদিন বদলাচ্ছে। আমি আপনাদের বলেছি যে বিএনপিকে তারা মেজরিটি দিয়ে একটা জাতীয় সরকার করবে। তার আগে বলেছিলাম যে জামাত ধারণা করছে যে তারা ক্ষমতায় যাবে। কিন্তু আজকে এই যে দেশব্যাপী যে নৈরাজ্যকর সন্ত্রাসী পরিস্থিতি সৃষ্টি করা হলো, তার মধ্য দিয়ে আবার নতুন করে এক সমীকরণ তৈরি করা হচ্ছে যে জামাতকে ক্ষমতায় আনবে ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূস নিজে রাষ্ট্রপতি হবে। প্রিয় বন্ধুরা, বাংলাদেশ খুব ক্রুশিয়াল সময় অতিক্রম করছে। বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন তথ্য সংগ্রহের চেষ্টা করছি, এখনো পরিপূর্ণ তথ্যগুলো পাইনি। পাওয়া মাত্রই আপনাদের সাথে শেয়ার করব। আজ ধরা যাক ভারতে পালিয়ে গেছে, ভারতকে সেটা জানানোও হলো, ভারত সেই অপরাধীদেরকে ধরলো। আমি যুক্তির খাতিরে ধরে নিচ্ছি যে ভারত তাদেরকে ধরলো। এখন আপনারা যারা দাবি করছেন তারা অবৈধ রাস্তাতে ভারতে ঢুকেছে, ভারত যদি তাদেরকে ধরে তাহলে ভারতের যে ইমিগ্রেশন অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী ডেফিনেটলি কেউ যদি অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতে, তার বিচার ভারতে হবে। ভারত তো যদি ধরেও সে তো বাংলাদেশের কাছে ফেরত দিবে না। আপনারা এরই মধ্যে জেনেছেন ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা এবং ঢাকা 8 আসনের জাতীয় সংসদের জন্য মনোনয়ন প্রত্যাশী শরীফ ওসমান হাদী কিছুক্ষণ আগে সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেছেন। আমার যেই আলোচনাটা যেই জায়গাতে আমি করছি সেটি হচ্ছে যে তাকে কেন্দ্র করে ইনকিলাব মঞ্চ ডাক দিয়েছে যে সবাইকে শাহবাগে আসার জন্য, জড়ো হবার জন্য, এবং তাদের যে মোদ্দা কথাগুলো এই শাহবাগে এসে তারা কি করবে সেটি হচ্ছে সারা বাংলাদেশকে অচল করে দিতে হবে, অসহযোগ আন্দোলন করতে হবে, ভারতীয় হাই কমিশন ঘেরাও করতে হবে, বাংলাদেশকে অচল করবার মধ্য দিয়ে ভারতকে মেসেজ দিতে হবে, সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, এই ধরনের নানান ধরনের কথাবার্তা। অর্থাৎ শাহবাগে জড়ো হয়ে একটা অ্যানার্কি বা বাংলাতে যেগুলোকে আমরা বলি নৈরাজ্য তৈরি করা, সেটা তৈরি করবে, এই ধরনের একটা প্রস্তুতি গ্রহণ চলছে। আমি একদম লিগ্যাল পার্সপেক্টিভ থেকে কয়েকটা প্রশ্ন তুলতে চাই যেটা আমার মনে হয় এই মুহূর্তে জরুরি। প্রথম কথা হচ্ছে
যে হাদিকে যারা হত্যা করলো বা হাদি নিহত হলো এরকম রাজনৈতিক কর্মী বা এই ধরনের নৈরাজ্যকারী হত্যাকাণ্ডের শিকার হয়েছে বাংলাদেশে, এটা নতুন না। অনেক সন্ত্রাসী এর আগে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এক গ্রুপের মাধ্যমে আরেক গ্রুপে। একটু মাঝে মধ্যে দু একটা খুন খারাপি হয়, এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। তো আলটিমেটলি ঘটনাটা যে হয়েছে সেটা হচ্ছে যে এই হাদির এই হত্যাকাণ্ডের তদন্ত আইন শৃঙ্খলা বাহিনী করবে, খুঁজে বের করবে কারা খুন করেছে, কিভাবে খুন করেছে, কিভাবে হলো। কিন্তু এটির সাথে বাংলাদেশের সার্বভৌমত্বের সম্পর্কটা আসলে কি? এইটার সাথে বাংলাদেশের সার্বভৌমত্বই বা কি? এটার সাথে অন্যান্য দেশের সম্পর্কই কি? ভারতের হাই কমিশন ঘেরাও করবে ঢাকাস্থ যেটি আছে সেটা, এবং ঢাকার বাইরে যা আছে সেখানেও আক্রমণ হতে পারে, এগুলো আমি শুনেছি। আমি এখনো পর্যন্ত বুঝতে পারিনি যে হাদির এই মৃত্যুর সাথে সার্বভৌমত্ব ভারতের সম্পর্ক কি। ভারতের সম্পর্কের একটা ক্লু আছে, এইটা বলে যে যারা খুন করেছে বলে অ্যালেজডলি বলা হচ্ছে, যদিও নিশ্চিত না যেহেতু ট্রায়াল শুরু হয় নাই, কোনো প্রমাণ নাই, তদন্ত নাই, বলা হচ্ছে তারা ভারতে পালিয়ে গেছে। তো অতীতে তো আমরা এর আগেও দেখেছি যে বাংলাদেশে খুন খারাপি করে আমেরিকাতে চলে গেছে। জাতির জনককে হত্যাকাণ্ডের পরে লিবিয়াতে গেছে খুনিরা, আমেরিকাতে গেছে, কানাডাতে গেছে। 10 লাখ অস্ত্র মামলার আসামি কিংবা গ্রেনেড হামলার আসামি ইংল্যান্ডে ছিল। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অন্যতম হোতা চৌধুরী মঈনুদ্দিন ইংল্যান্ডে দশকের পর দশক কাটিয়ে দিয়েছে। মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য, এরকম অনেক জায়গাতে খুনিরা গিয়ে পালিয়েছে। শুধু পার্টিকুলারলি একটা খুনের ঘটনাতে ভারতকে এইভাবে আঙুল তোলা, ভারতের হাই কমিশন দখল করা, এইটা যতটা না এই ক্ষোভের বহিঃপ্রকাশ ততটাই রাজনৈতিক। বাংলাদেশে ভারত বিদ্বেষী যেই অংশটা আছে 5ই আগস্টের পরে, তারা সেটাকে সম্প্রসারণ করে পুরো বাংলাদেশব্যাপী যে ছড়িয়ে দেবার যে তাদের উদ্দেশ্য, সেই উদ্দেশ্যেরই এক একটা পরিকল্পনা, বই অন্য কিছু না। আপনারা আমাকে একটা কথা বলেন তো, যে ধরা যাক ভারতে পালিয়ে গেছে, ভারতকে সেটা জানানো হলো, ভারত সেই অপরাধীদেরকে ধরলো, আমি যুক্তির খাতিরে ধরে নিচ্ছি যে ভারত তাদেরকে ধরলো। এখন আপনারা যারা দাবি করছেন তারা অবৈধ রাস্তাতে ভারতে ঢুকেছে, ভারত যদি তাদেরকে ধরে, তাহলে ভারতের যে ইমিগ্রেশন অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী ডেফিনেটলি কেউ যদি অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতে, তার বিচার ভারতে হবে। ভারত তো যদি ধরেও সে তো বাংলাদেশের কাছে ফেরত দিবে না, ভারত সেখানে বিচার করবে, একটা লম্বা ট্রায়াল হবে, শাস্তি হবে। বাংলাদেশ যদি সেই পর্যন্ত অপেক্ষা করতে পারে এবং সেই শাস্তি শেষ হওয়ার পর বাংলাদেশ অথরিটির অনেক রুলস এন্ড প্রসিডিউর আছে যেটা মেনটেন করে ভারত হয়তোবা ফেরত দেবে। সেগুলো ডিপেন্ড করবে অনেক রুলস এন্ড রেগুলেশন, আইন, এগুলোর উপরে। আমি সেগুলোতে যাচ্ছি না। আমার কথা হচ্ছে যে শরীফ ওসমান হাদির এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নটা কি, এটা জানা দরকার। আমার একই সাথে জানা দরকার যে ভারতের সাথে এটা সম্পর্কটা কি, ভারত এখানে কি করেছে। একই সাথে বুঝতে পারছি না আওয়ামী লীগই বা এখানে কি করেছে। কেননা যেই ছেলেটি বা যেই ছেলেদ্বয় বা যেই গোষ্ঠী তাকে হত্যা করেছে বলে এদের পক্ষের লোকজনই বলছে, আমরা দেখতে পাচ্ছি যে তারা ওসমান হাদির নির্বাচনী প্রচারণাতে অংশ নিয়েছে, শরীফ ওসমান হাদির সাথে তার ইনকিলাব মঞ্চের কালচারাল সেন্টারে যাচ্ছে, তার সাথে বসে চা খাচ্ছে, তার সাথে ঘুরছে। আমি আগেই বলেছি যে 5ই আগস্টের পরে যখন এই জুলাই সন্ত্রাসীদের সাথে বা এই এনসিপি বলেন, এই টোকাইরা বলেন, এদের সাথে আগে আওয়ামী লীগ করতো, আগে যুবলীগ করতো, আগে ছাত্রলীগ করতো, এমন কেউ যদি তাদের সাথে থাকে, আদৌ কি তারা আওয়ামী লীগ? এটা তো সবাই জেনে গেছে যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লুঙ্গির নিচে অনেকে ছদ্মবেশ ধারণ করেছিল। তাহলে হাসনাত সার্জিস তারা তো একেবারে পুরো পোস্টেড নেতা ছিল। সাদিক কায়ুম, SM ফরহাদ জামাতের সাদিক কায়ুম, তারাও তো আওয়ামী লীগের, ছাত্রলীগে ছিল। তাদের ব্যাপারে বিধানটা কি তাহলে? ফলে পুরো ব্যাপারটাই যেটা দাঁড়িয়েছে আমার কাছে সেটা হচ্ছে যে অযৌক্তিক, কোনো ধরনের রিজন ছাড়া, কোনো ধরনের কিচ্ছু ছাড়া শুধুমাত্র একটা দেশকে আপনার বিষেধাগার করতে হবে, ভারত বিদ্বেষী রাজনীতি করতে হবে, ভারত বিদ্বেষী রাজনীতির অংশটাকে আপনাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতে হবে। এটা সিম্পলি একটা নোংরা রাজনীতি, বই, কিছুই না। আমি যদি শুধু যুক্তির অংশটাই ধরি, সেই হিসেবেও তো আসলে ভারতকে কোনোভাবে দোষী সাব্যস্ত করা কোনোভাবে যাই না, মানে একটা ক্লু তো আমার কাছে নাই। সো এই কথাটা বলার জন্যই এসেছি। আমি আবারও বলছি যে শরীফ ওসমান হাদি গত 15 মাসে যা করেছে, যে নোংরামো করেছে, সেগুলো আপনারা দেখেছেন। কি ভয়ঙ্কর ভাষা, কি মানে তার ভাষার মধ্যে মার ছাড়া একে পিটাও, তাকে পিটাও,
ওকে ধরো, ওর অমুক ছিঁড়ে ফেলো, তমুক ছিঁড়ে ফেলো, ওকে রাজনীতি করতে দিব না, মানে মেরে ফেলো, কেটে ফেলো ছাড়া এই ছেলের মুখে আল্লাহর কিছুই দেয় নেই। সো এরকম একটা লোক যদি তরুণদের আইডল হয়, আদর্শ হয়, তাহলে এই তরুণদেরকে নিয়ে উদ্বিগ্ন হবার প্রয়োজন রয়েছে। দেশের মানুষের রুচি নিয়ে প্রশ্ন তোলবার সুযোগ রয়েছে। এতটুকুই আমি বলবো। অতীতে তো আমি কম দেখিনি এই ভারত বিদ্বেষী। আপনাদেরকে একটা গল্প বলে একটু শেষ করি। সেটা হচ্ছে মাওলানা ভাসানী ভয়ঙ্কর রকমের ভারত বিদ্বেষী হয়ে গেছিলেন একটা সময়। সেগুলো শোলক সন্ধান করতে করতে আমরা পরবর্তী সময় জানতে পারি যে মুক্তিযুদ্ধের সময় এবং মুক্তিযুদ্ধের ঠিক পরপর মাওলানা ভাসানী ইন্দিরা গান্ধীকে দুটো চিঠি লেখে। ওই দুটো চিঠির মধ্যে বলা হয় যে আসামের ধুবড়ী অঞ্চলে উনাকে যাতে 5 বিঘা জমি ইন্দিরা গান্ধী দেন। কেন ইন্দিরা গান্ধী জমি দেবে? কারণ সেখানে তিনি জন্মেছেন, শেষ জীবনটা তিনি সেখানে থাকতে চান। তিনি এই চিঠির ভিতরে বলেছেন, মা জননী গো, আমি আপনাকে আর ওইখানে ভারত বিদ্বেষী রাজনীতি করব না। আমাকে মানুষ চীনপন্থী রাজনীতিবিদ বলে, আমি আসলে ওরকম না, আপনি ভুল বুঝছেন, আপনাকে ভুল বোঝানো হয়েছে। অনুগ্রহ করে আপনি আমাকে 5টা বিঘা জমি দেন, আমি সুখে শান্তিতে আমার জীবনের শেষ দিনগুলো আমি সেখানে পার করতে চাই। ইন্দিরা গান্ধী এই চিঠির জবাব দেননি, পাত্তাও দেননি। তিনি খুবই অপমানিত বোধ করেছেন। এরপরেই তিনি ভারত বিদ্বেষে নেমে গেছেন। আরেকটা ঘটনা আছে মুক্তিযুদ্ধের পরপর, আমরা এটা জেনেছি হচ্ছে মিডনাইট ম্যাসাকার, সুখরঞ্জন দাশগুপ্তের বইয়ে। এবং আগের যে ঘটনাটি বলেছি সেটা হচ্ছে যে ভাসানীরই PS সাইফুল ইসলামের গ্রন্থের মধ্যে জেনেছি। গ্রন্থটির নাম হচ্ছে স্বাধীনতা ভাসানী ভারত, সাইফুল ইসলাম এই গ্রন্থের মধ্যে, আর মিডনাইট ম্যাসাকার ইন ঢাকা এই গ্রন্থের মধ্যে। তো মিডনাইট ম্যাসাকারে যেটা জেনেছি যে মুক্তিযুদ্ধের পর মাওলানা ভাসানীর সন্তোষে যে বাড়িটা ছিল সেটা পাকিস্তানি হানাদাররা পুরো গুড়িয়ে দিয়েছিল মুক্তিযুদ্ধের সময়। তো এই বাড়িটা নতুন করে বিল্ড করবার জন্য, ঠিক করবার জন্য ভারতীয় এমবিসির কাছে মাওলানা ভাসানী 40,000 রুপি চান। ভারতীয় এমবিসি বলেন যে দেখেন, আপনারা এখন একটা রাষ্ট্র, আপনার একটা রাষ্ট্র, আমরা কেন ওই টাকাটা দিব? আপনাদেরকে যদি এই টাকাটা আমি এখন আপনাকে দেই তাহলে বাংলাদেশ সরকার জিনিসটাকে ভালোভাবে নেবে না। আপনি বাংলাদেশ সরকারের কাছে চাইলে বাংলাদেশ সরকারই আপনাকে টাকা দেবে। ভাসানী প্রচন্ড রাগ করলো। তার 1 বছর বা 2 বছর পরে আমরা দেখতে পারলাম যে ভাসানী ফারাক্কা অভিমুখে লং মার্চ করছে, ভারত বিদ্বেষী গরম গরম বক্তৃতা দিচ্ছে। অথচ এই যে মাওলানা ভাসানী এই গদগদ চিঠিটা ইন্দিরা গান্ধীকে লেখলো তার 5 বিঘা জমির জন্য, তাকে একটু স্থান দেওয়ার জন্য, এগুলো কিন্তু ছিল তার মূল নিয়ামক। ভারত বিদ্বেষী রাজনীতি হয়েছে তার ম্যাটেরিয়াল যে পাওনাটা সে পায়নি সেটির প্রেক্ষিতে। এটি কোনো আদর্শের ব্যাপার কখনোই ছিল না। ঠিক এখনো যারা ভারত বিদ্বেষী রাজনীতি করছে তাদের ম্যাটেরিয়াল পাওনা রয়েছে, তাদের সুযোগ সুবিধা চাওয়ার রয়েছে, এবং সেটির জন্যই তারা ভারত বিদ্বেষী রাজনীতি করছে, যাতে দুটো টাকা পয়সা রোজগার হতে পারে ভারত বিদ্বেষী অংশটাকে চাগিয়ে দেওয়ার মাধ্যমে। এই হচ্ছে মূল কথা। অনেক ধন্যবাদ। পরিকল্পিতভাবে কিছু লোককে টাকা পয়সা দিয়ে পাঠানো, 100-200-150 লোক গিয়ে এখানে মব তৈরি করবে এবং বাকিরা হুজুগে মাতাল হয়ে ফয়সাল করিম দাউদ কি একজন প্রফেশনাল শুটার, অথচ পত্রিকায় তার যে পরিচয় বেরিয়ে আসছে সেখানে এই দেশের অবস্থা খুব খারাপ হবে। এবং আমার সবচেয়ে বড় যে আশঙ্কার জায়গাটা হচ্ছে যে যদি হাদির মৃত্যুর মাধ্যমে এটা তারা অ্যাচিভ করতে না পারে তাহলে তারা হয়তো আরো অনেকগুলো হত্যাকাণ্ড আগামীতে ঘটাবে। যারা জুলাই আগস্টের সাথে জড়িত ছিলেন এবং ছিলেন না, যারা বিভিন্ন সুশীল সমাজের লোকজন, যাদের ভ্যালু আছে, যাদের মৃত্যু মানুষকে ভাবাবে, কাঁদাবে, রাস্তায় নামাবে, তাদের প্রত্যেকে সাবধান থাকুন, সতর্ক থাকুন, কারণ আমার আপনার প্রত্যেকের জীবনের ঝুঁকির মুখে। আমরা সকলেই বিপজ্জনক অবস্থা আছে এবং আমাদেরকে হত্যার মাধ্যমে, কারো না কারো হত্যার মাধ্যমে বা বড় কোনো অঘটন ঘটানোর মাধ্যমে এই দেশকে আরো বেশি অশান্ত করার জন্য আন্তর্জাতিক প্লেয়াররা এই মুহূর্তে মাঠে আছে। এটা আমাদেরকে মানতে হবে। এবং আপনারা আসলে যতই ডক্টর ইউনূসকে গালি দেন, এটা দেন, ওইটা দেন, দে আর পার্ট অফ দিস গেম। ওসমান হাদির মৃত্যুর অফিসিয়াল ঘোষণার পরে সারা বাংলাদেশে একটা তাণ্ডব করা হবে এবং বিভিন্ন জায়গায় একেবারে টার্গেটেড আক্রমণ করা হবে। এই খবরটা কিন্তু গত কয়েকদিন ধরে বেশ চাউর। আপনাদের যারা আমার মতো বা অনেকেরই অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, আপনারা জানেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে এই মেসেজগুলো চালাচালি হচ্ছে এবং সকলেই জানে যে এক ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, একটা মব শোডাউন দেওয়া হবে সারা বাংলাদেশ জুড়ে এবং কিছু স্পেসিফিক জায়গায় ভাঙচুর করাই হবে। মানে জাস্ট মূর্খরা চলে যাবে 32 নম্বর ওই ভাঙাটা ভাঙতে, কিন্তু বাকিদেরকে খুব প্ল্যান অনুযায়ী বিভিন্ন জায়গায় সেট করা হচ্ছে। এই খবর আমরা সকলেই জানি এবং যদি আমরা সকলেই জানি, অবশ্যই বাংলাদেশ সরকারের সকল গোয়েন্দা সংস্থা এই জিনিসগুলো জানে। সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা জানে, পুলিশের গোয়েন্দা সংস্থা জানে, সকলেই জানে। এবং ওসমান হাদির মৃত্যু খুব আকস্মিক ঘটনা না। তিনি যেদিন আহত হয়েছেন সেদিন থেকে আমরা সকলেই প্রার্থনা করছিলাম, দোয়া করছিলাম যাতে আল্লাহ তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন। কিন্তু আমরা সকলেই জানি যে তিনি খুবই একটা স্ট্রাগল করছেন এবং তার পরিস্থিতি থেকে বেঁচে আসার সম্ভাবনা
খুবই কম। যদি আল্লাহ দয়া না করেন তাহলে বিশেষভাবে যদি আল্লাহ তাকে মাফ না করে থাকেন তাহলে ওই অবস্থা থেকে তিনি ফিরে আসতে পারবেন না। এবং তার পরবর্তীতে যে এই তাণ্ডবটা করা হবে যেটা গত রাতে থেকে সারা বাংলাদেশে চলছে এবং ঢাকা শহরে চলছে, এটা আমরা সকলেই জানতাম। জানার পরেও সরকার এই কোনো ধরনের ব্যবস্থা নেয় নাই। আ কারণটা কি? কারণটা হচ্ছে একটা বড় ষড়যন্ত্রের ভিতর দিয়ে আমরা এই দেশটা যাচ্ছি এবং এই ষড়যন্ত্রের ২য় পার্টে ওসমান হাদিকে কেন্দ্র করে, ওসমান হাদির লাশকে কেন্দ্র করে এই গোটা তাণ্ডবটা রটানো হচ্ছে। আপনারা দেখবেন যে একেবারে শুরুতেই 'প্রথম আলো' এবং 'ডেইলি স্টার' পুড়িয়ে দেওয়া হলো। আমি জানি অনেকেই খুব খুশি হয়েছেন। মানে 'প্রথম আলো' এমন একটা উদ্ভট জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে যে ওকে পুড়ালে শেখ হাসিনা বিরোধী যারা আছে তারা তো পুড়িয়েছেই এবং যারা শেখ হাসিনা পন্থী তারাও খুব খুশি হয়েছে যে, "যা শালা লাল বদর এখন তুই বুঝগা।" কিন্তু বাস্তবতা হচ্ছে এই খুশি হওয়া আমাদের উচিত না। যে খুশিটা এর আগে গত বছর ২৪ ৫ই আগস্টের আগে এবং পরে অনেকেই হচ্ছিলেন এবং যাদেরকে আমরা বারবার বলছিলাম যে এইটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবে উগ্র ডানপন্থীদের হাতে এই দেশটা আপনারা তুলে দিচ্ছেন। সেই আমাদের বন্ধু-বান্ধব লাল বদররা অনেকেই তখন এই জিনিসটাকে কলার ঝাড়া দিয়ে দিয়েছেন এবং তারা সকলেই বলেছেন বিকল্পকে আমি আপনি সকলেই বিকল্প। এই বিকল্পরা এখন দৌড়ের উপরে আছেন। এই বিকল্পদের মধ্যে যারা কালচারাল লোকজন যারা ছিলেন এই আন্দোলনের মধ্যে এদের অধিকাংশই দেখবেন আপনি আমেরিকা চলে গেছে, ফ্রান্সে চলে গেছে, কানাডায় আছে কয়েকজন। ওইখানের মধ্যে তারা সুখে শান্তিতে বাস করছে। এই দেশ নিয়ে আর তাদের কোনো ধরনের মাথা ব্যথা নাই। একেবারে বড় অনলাইন ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে বড় অনেক শিল্পী, সাহিত্যিক, নির্মাতারা এইভাবে চলে গিয়েছেন। কারণ ইট ওয়াজ এ টোটাল প্যাকেজ। তখন আপনারা যারা আমাদের কথাগুলো শোনেন নাই এখন দয়া করে আবার শুনুন। গরিবের কথা বাঁশি হলে ফলবে। এই মুহূর্তে দেশে যে অবস্থাটা চলছে এটা হচ্ছে সেকেন্ড ফেজ। এটা হচ্ছে একটা ২য় পর্যায়। এটা করাই হয়েছে যাতে বর্তমানের যে ইন্টারিম সরকার আছে তাকে আমরা যতই গালি দেই, একটা ইন্টারিম সরকার আছে তাকে ফেলে দিতে হবে এবং এই ফেলে দিয়ে আর্মি ব্যাক একটা নতুন কাহিনী তৈরি করার জন্য এখানের মধ্যে বিদেশি ষড়যন্ত্র চলছে এবং বিদেশি ষড়যন্ত্র obviously এটার সাথে বাংলাদেশ সেনাবাহিনী জড়িত। এই বিষয়ে এখন লুকাছাপা করার কিছু নাই। আপনারা যতবারই দেখবেন এই দেশের মধ্যে বড় দুর্যোগ এসেছে, ক্ষমতা সেনাবাহিনী দখল করার আগে এই ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। আপনারা দেখেন এই 'প্রথম আলো', 'ডেইলি স্টারের' কার্যালয়ের সামনে নুরুল কবিরের মতো একজন সর্বজন শ্রদ্ধেয় সম্পাদককে যখন লাঞ্ছনা করা হচ্ছে, আশেপাশে সেনাবাহিনী দেখছে, আঙ্গুল চুষছে এবং বগল বাজাচ্ছে। কারণ এই পুরা জিনিসটাই তাদের পরিকল্পনা মতো হচ্ছে, তাদের প্ল্যান মতো হচ্ছে এবং সেই প্ল্যানের সাথে যদি আপনারা জড়িয়ে পড়ি, এইদিকে হোক আর ওইদিকে হোক, এটা একটা দেশের জন্য খুব বিপজ্জনক অবস্থা তৈরি করবে। আমাদেরকে বুঝতে হবে যে ওসমান হাদির যে মৃত্যু হয়েছে তাকে যে বা যারা খুন করে থাকুক না কেন তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি আমাদের প্রয়োজন আছে। কিন্তু এই খুনিরা কিভাবে এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে আছে, তারা দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক, কেন তাদেরকে ধরাছোঁয়া যাচ্ছে না? যেখানে একজন মুখোশ ঢাকা কাজের মেয়ে খুন করেছিল, খুন করার পরে তাকে ওই প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে ধরে নিয়ে আসা গেল। এদেরকে কেন ধরা হচ্ছে না? এদের পিছনে কিভাবে এজেন্সিগুলার সমর্থন আছে? কিভাবে একটা মোটরসাইকেলের জায়গায় আরেকটা মোটরসাইকেল দেখিয়ে ধুমধাম করে একটা লোককে গ্রেফতার করা হচ্ছে? এই প্রশ্নগুলো কিন্তু এখনো তোলার সময় আছে। তবে তার থেকে বড় জিনিসটা হচ্ছে দেশের স্বার্থে দেশকে যদি বাঁচাতে হয়, আগামী নির্বাচন বানচালের এই যে টোটাল চেষ্টাটা হচ্ছে এটার বিরুদ্ধে আমাদের সবাইকে একসাথে রুখে দাঁড়াতে হবে। হ্যাঁ, নির্বাচনে যেই আসুক, যত খারাপ লোকই আসুক, আপনার যত অপছন্দের লোকই আসুক, যতক্ষণ না একটা নির্বাচিত সরকার এই দেশের মধ্যে আসবে, এই ষড়যন্ত্র খুব মারাত্মক দিকে যাচ্ছে এবং এটাকে আপনারা দেখি না কি হয় এইভাবে যদি ধরে রাখেন, বিপদ থেকে আমরা কেউই বাঁচব না। আমার অনেক বন্ধু-বান্ধব 'প্রথম আলো', 'ডেইলি স্টারের' উপর হামলা হয় মহা খুশি। আমাকে ইনবক্সে পাঠিয়েছেন। 'প্রথম আলো' আমাদের একজন বন্ধু আছেন যেমন ধরুন শিমু নাসের। শিমু নাসের ৫ই আগস্টের পরে বলেছিলেন যে, এই যে কিবোর্ডের ব্যাকস্পেস না চেপে লিখতে পারি, এই বাক স্বাধীনতার জন্যই লড়াই করেছিলাম। তো আমাকে একজন ইনবক্সে লেগেছে, "ভাই আপনাদের শিমু নাসেরের তো এখন কিবোর্ডটাই পুড়াইয়া ফেলাইছে।" এটা আপনাদের কাছেও তো অনেক ধরনের তৃপ্তি বা মজার জায়গাটা লাগছে। আমাকে একজন পাঠিয়েছেন যে জাইমা রহমান, আপনারা জানেন যে ডেইলি স্টারের সাংবাদিক যিনি এই জুলাই আগস্টের বিপ্লবে ২৪ সালে একটা বিশাল ভূমিকা রেখেছেন। একদম যাকে আমরা বলি জাদ্রেল ভূমিকা রেখেছেন এবং পরবর্তীতে এই যে জুলাই চেতনা, আগস্টের চেতনা বিক্রি বাট্টা করে যারা পরবর্তী ১ বছর খাচ্ছেন ভাঙ্গায়, উনি বিভিন্ন সেমিনারে সমাবেশে গিয়ে ওইটা ভাঙ্গায় খান। সেটা তার ব্যাপার। কিন্তু উনি যখন শ্বাস নিতে পারছেন না, ফেসবুকে লিখেছেন যে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। মহা খুশি হয়ে লোকজন আমাকে ইনবক্সে স্ক্রিন দিচ্ছে, "ভাই এই যে আপনাদের জায়মা রহমান সাংবাদিক ধরা গাইছে। এখন কেমন লাগে তার জুলাই বিপ্লব কেমন লাগে?" এইটা। এই জিনিসগুলো নিয়ে আমরা অনেক হাসি ঠাট্টা করতে পারবো। আপনি পারবেন, আমি পারবো, আরো অনেকেই হয়তো করতে পারবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে আ একই জিনিসের পুনরাবৃত্তিটা ঘটছে। ঠিক যেভাবে জুলাই আগস্টের ঘটনার সময় উগ্র ডানপন্থীদের উত্থানের বিষয়ে আমরা যখন সতর্ক করেছি তখন আমাদের এইসব বন্ধু-বান্ধব যারা আজকে ভুক্তভোগী তারা সকলে যেভাবে হেসেছেন, এখন তাদের বিপর্যয়ে আপনারা যারা হাসছেন আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, পরবর্তী হামলাটা আপনাদের উপরে হবে।
আপনাদের মনে আছে আমাদের প্রিয় সম্পাদক মতি ভাই কি খুশি হয়ে হাততালি দিয়ে দিয়ে নাহিদের সাথে হ্যান্ডশেক করছেন এবং আনন্দ করছেন যে দেখ অবশেষে আমরা কি করেছি। এবং তখনই ওনারা জানতেন না, তারা বুঝেন নাই যে পরবর্তী হামলার শিকার তারা হবেন। আজকে আপনারা যারা হাসছেন, আজকে আপনারা যারা নিশ্চুপ আছেন, আজকে আপনারা যারা ভাবছেন যে ঠিক আছে লালবদরে মারামারি হচ্ছে, পরবর্তী বিপদটা আসলে আপনাদের উপরে আসবে। দেশ এখন বিপন্ন এবং আমরা সকলেই বিপন্ন। এবং কিছু উগ্র লোকজন বিভিন্ন দল মত গোষ্ঠীর একসাথে হয়ে যে কাজগুলো করছে এটা আসলে একেবারে বিদেশি সংস্থাগুলোর পরিকল্পনা মতো হচ্ছে। বিদেশি সংস্থাগুলোর মানচিত্র এঁকে দেওয়া পথ, সেই পথের মধ্যে হচ্ছে, একইভাবে হচ্ছে। আপনারা দেখবেন, আমি দেখলাম যে এনসিপির এক নেত্রী যেমন উদিচিকে টার্গেট করে 3 দিন ধরে স্মির ক্যাম্পেইন করছেন, এবং তখনই আমি বুঝেছি যে উদিচি এবং ছায়ানট দুটোর নাম যখন উনি বলেছেন যে এই দুটোর উপরে হামলা করবে, মানে তখন পর্যন্ত তো সকলেই মোটামুটি যারা একটু সচেতন ঢাকায় তারা জানতেন যে একটা হামলার প্রস্তুতি হচ্ছে বিভিন্ন জায়গায়, এবং এই প্রস্তুতির মধ্যে তখন ছায়ানট ঢুকে যাবে এবং উদিচি ঢুকে যাবে। এনসিপির ওই নেত্রীর বক্তৃতা, মানে উনি যখন এটা ক্যাম্পেইন শুরু করেছেন তখন কিন্তু ইনবক্সে চালাচালি হয়েছে, এবং আমাদের যারা সাংস্কৃতিক মনা বন্ধু-বান্ধব আছেন যোগসূত্রে, তারা প্রত্যেককে সতর্ক করেছেন যে হ্যাঁ, এটা হবে এবং এটার পিছনে হয়তো উদীচীর আর্টিস্টরা এবং ছায়ানট এই প্রতিষ্ঠানগুলোর উপরে হামলা হতে পারে। তাহলে দেখা যাচ্ছে এই পুরা পরিকল্পনাটা এমনভাবে করা হচ্ছে যে দেশটা যাতে খুব বেশি অশান্ত হয়ে পড়ে, অস্থির হয়ে যায়, এবং এমন একটা পর্যায় তৈরি হয় যখন এই সরকারকে সকলে মিলে আমরা টেনে হিঁচড়ে নামাতে বাধ্য হব, এবং তখন গিয়ে ওই আগের মতো ওয়াকার আরেকটা ব্লাফ মারবে। আগেরবার মেরেছিল যে দেশের সকল নিরাপত্তার দায়িত্ব আমার, আপনারা টেনশন ফ্রি থাকেন, একই কথা বলে আরেকটা নতুন সরকার এখানের মধ্যে দিবে, এবং ওই সরকার এই সরকারের চেয়ে খারাপ হবে। যায় দিন ভালো 80 দিন খারাপের মতো, যেরকম আগের সরকারের তুলনায় এখনকার সরকারের পরে লোকজন বলছে যে আগেই ভালো ছিলাম। বিশ্বাস করেন, এই অথর্ব, অযোগ্য, অদক্ষ, শট ডক্টর ইউনূস এবং তার লোকজনের যে সরকার আছে, পরবর্তীতে যে সরকারটা আনার এখন চেষ্টার জন্য এই দেশটার মধ্যে অশান্তি তৈরি করা হচ্ছে, তারা এর চেয়ে খারাপ হবে, এর চেয়ে নির্মম হবে, এর চেয়ে বেশি পিশাচ হবে। সুতরাং আমি সকল পক্ষকে অনুরোধ করব, একটু ঠান্ডা মাথায় ভাবুন, ধৈর্য ধরে ভাবুন। কিছু লোক উস্কানি দিচ্ছে, পরিকল্পিতভাবে কিছু লোককে টাকা পয়সা দিয়ে পাঠানো, 100, 200, 150 লোক গিয়ে ওখানে মব তৈরি করবে, এবং বাকিরা হুজুগে মাতাল হয়। এটা ডমিনো এফেক্ট তাই হয়। কিছু লোক করলে বাকিরা মনে করে এটা করাই যেতে পারে। এই ডমিনো এফেক্টে আগামী কয়েকদিন এই দেশের অবস্থা খুব খারাপ হবে। এবং আমার সবচেয়ে বড় যে আশঙ্কার জায়গাটা হচ্ছে যে যদি হাদির মৃত্যুর মাধ্যমে এটা তারা অ্যাচিভ করতে না পারে, তাহলে তারা হয়তো আরো অনেকগুলো হত্যাকাণ্ড আগামীতে ঘটাবে। যারা জুলাই আগস্টের সাথে জড়িত ছিলেন এবং ছিলেন না, যারা বিভিন্ন সুশীল সমাজের লোকজন, যাদের ভ্যালু আছে, যাদের মৃত্যু মানুষকে ভাবাবে, কাঁদাবে, রাস্তায় নামাবে, তাদের প্রত্যেকে সাবধান থাকুন, সতর্ক থাকুন, কারণ আমার আপনার প্রত্যেকের জীবনের ঝুঁকির মুখে। আমরা সকলেই বিপজ্জনক অবস্থা আছে, এবং আমাদেরকে হত্যার মাধ্যমে, কারো না কারো হত্যার মাধ্যমে বা বড় কোনো অঘটন ঘটানোর মাধ্যমে এই দেশকে আরো বেশি অশান্ত করার জন্য আন্তর্জাতিক প্লেয়াররা এই মুহূর্তে মাঠে আছে। এটা আমাদেরকে মানতে হবে। এবং আপনারা আসলে যতই ডক্টর ইউনূসকে গালি দেন, এটা দেন, ওইটা দেন, দে আর পার্ট অফ দিস গেম। তারা ইচ্ছা করে, আপনি কোনোভাবে দেখেন সেনাবাহিনী পিটসুল কাছে ভাই, একটা পত্রিকা অফিসে আগুনে পুড়ে সাংবাদিকরা যে কোনো সময় মারা যেতে পারে। আপনি দেখছেন এখানের মধ্যে গা জ্বলাচ্ছে, পিঠ চুলকাচ্ছে। মানে কারওয়ান বাজারের সাধারণ যে দারোয়ানরা রাতের বেলা বাঁশি মেরে ট্রাফিক কন্ট্রোল করে, ওইখানকার আড়তের, এদেরকে দায়িত্ব দিলে হয়তো এর চেয়ে ভালো মব কন্ট্রোল করতে পারতো। এর মানে হচ্ছে মব কন্ট্রোলের কোনো চেষ্টা নেই, মব ডিজাইন করে এজেন্সিগুলো মাঠে নামিয়েছে, এবং এই জায়গায় আমাদের সকলের অনেক 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 বেশি সতর্ক হতে হবে। কারণ যে কেউ উস্কে দিবে, আমিও উস্কে দিতে পারি, আমিও বিদেশে বসে আছি, আমার কিছু আসে যায় না। এরকম আরো অসংখ্য লোকজন আছে যাদের আসলে কোনো কিছু এসে যায় না, তারা এজেন্সিকে সার্ভ করবে, তারা বিদেশি শক্তিগুলোকে সার্ভ করবে এবং দেশকে ক্রমাগত অশান্ত করে রাখবে। এবং এতে তাদের দুইটা লাভ, একটা হচ্ছে একটা প্রভাব প্রতিপত্তি হচ্ছে, প্রচুর টাকা পয়সা হচ্ছে। আমি বাণিজ্যের কথা বলছি না, এর বাইরেও প্রচুর টাকা পয়সা হচ্ছে, কিন্তু ইভেনচুয়ালি এই দেশ ভয়ানক বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং সেই বিপদ থেকে রক্ষা হতে হলে সকল পক্ষকে একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে। প্রিয় দর্শক, আজকে আমরা কোনো রসিকতা করবো না, আজকে রসিকতার সময় নয়, আজকে আমরা সিরিয়াস কথার মধ্যে থাকবো, এবং এটাই হচ্ছে সেই সিরিয়াস কথা। দল বাদ দেন, গোষ্ঠী বাদ দেন, গ্রুপ বাদ দেন, কে কোন দিকে আছে বাদ দেন, দেশের কথা ভাবুন। এই মুহূর্তে যদি দেশ রক্ষা হয়, আগামীতে আপনারা মিলে আবার ঝগড়া বিবাদ, মারামারি, দেশ নিয়ে কামড়াকামড়ি সবই করতে পারবো। কিন্তু দেশ যদি না থাকে, দেশের টোটাল শাসন ব্যবস্থা যদি না থাকে, রাষ্ট্র যদি উল্টো পাল্টো হয়ে যায়, আজকে হয়তো মতি ভাই উপরে বিপদ আসছে বলে আপনি হাসতেছি, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে বলছেন, কিন্তু মনে রাখতে হবে এর বাইরে কালকে মতিউর রহমানের জায়গায় অন্য কোনো মতি আক্রান্ত হতে পারেন, এবং তখন কাদার জন্য কোনো লোক অবশিষ্ট থাকবে না।